আবার পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা। তাকে নিতে আজও এয়ার অ্যাম্বুলেন্স আসছে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া যাবে কিনা সেটি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে বলেও জানিয়েছেন দলটির নেতারা। খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এই এয়ার অ্যাম্বুলেন্সটি আজ রাতে আসার কথা ছিল। এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয় তার স্বাস্থ্য অনুকূল থাকলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলেই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন খালেদা জিয়া। এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এভারকেয়ারের পক্ষ থেকে জানানো হয় শুক্রবার রাতেই তার এন্ডোস্কোপি করা হয়েছে। এর আগে শুক্রবারে উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কারিগরি জটিলতায় তা সম্ভব না হওয়ায় এই বিকল্প ব্যবস্থা করেছে কাতার সরকার। বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে ফ্লাই করার জন্য মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিবে আমাদেরকে ওনার ফিটনেস এর ব্যাপারে। আমাদেরকে মেডিকেল বোর্ড যেদিন আমাদেরকে এই সিদ্ধান্তটা দিবে, কাতার রয়্যাল এম্বাসি রয়্যাল অ্যাম্বুলেন্স আমাদেরকে সহযোগিতা করবে লন্ডন যাওয়ার যাত্রার জন্য। আজকে রয়্যাল অ্যাম্বুলেন্সটা আসতেছে না, আজকে এটা কনফার্ম। আমি আবারও বলতেছি, বোর্ড যদি আমাদেরকে বলে 8 তারিখে ওনার ফ্লাই করার জন্য সক্ষমতা অর্জন করেছেন, আমাদের 8 তারিখও হতে পারে, 9 তারিখও হতে পারে, 10 তারিখও হতে পারে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। আমরা সর্বশেষ খবর জানবার জন্য যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, খালেদা জিয়া লন্ডন যাত্রা পেছানো হয়েছে, আরও একবার আমরা জানি। এ নিয়ে সেখানে উপস্থিত যারা সাধারণ নেতাকর্মীরা আছেন তাদের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা এবং তার শারীরিক অবস্থা নিয়ে কোনো তথ্য নতুন করে পেয়েছেন কিনা? তানিয়া, বেগম জিয়ার গত রাতে তার এন্ডোস্কোপি করা হয়েছে এবং তার শারীরিক যে অবস্থা সেটি অপরিবর্তিত রয়েছে বলে আমরা জানি। এখনো যদিও বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আপনি বলছিলেন যে তার লন্ডন যাত্রা সেটি পেছানো হয়েছে। আজকে রাতে যে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবার কথা ছিল সেটিও আজকে আর আসছে না। এবং বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত যেটি জানানো হয়েছে যে আগামীকালকে, আজকে কাতারের সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসলে আগামীকাল রোববার যে লন্ডন নিয়ে যাওয়ার কথা ছিল সেটি আরও 2 দিন পেছানো হয়েছে। তবে কবে নাগাদ নেওয়া হবে সেটি নির্ভর করছে এখনও বেগম জিয়ার শারীরিক কন্ডিশনের উপর। এখানে কিছুক্ষণ পরই বেগম জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান তিনি আসবেন এবং তিনি এসে তার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং আজকে রাতে বিশেষজ্ঞ চিকিৎসক দলের সমন্বয়ে একটি বৈঠক বসবার কথা রয়েছে। সে বৈঠক থেকে হয়তো আমরা নতুন কোনো তথ্য পেতে পারি বা বার্তা পেতে পারি বেগম জিয়াকে আসলে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। সেটি বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে তারা জানালে আমরা জানতে পারবো। তবে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে, আগামী 10 ডিসেম্বর বেগম জিয়াকে লন্ডনে নেবার তারিখ নির্ধারণ করে রেখেছে প্রাথমিকভাবে। সবটুকু নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর এবং বিশেষজ্ঞ যে চিকিৎসক দল রয়েছেন তারা যেটি বলবেন তার উপরেই আসলে নির্ভর করছে যে বেগম জিয়াকে আসলে লন্ডনে নেওয়া হবে কিনা। এখন পর্যন্ত নেতাকর্মীদের এখানে খুব বেশি ভিড় আমরা লক্ষ্য করছি না, তবে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা বা লক্ষ্য করা যাচ্ছে। তারা ভাবছেন যে আসলেই তাকে লন্ডনে নেওয়া হবে কিনা সেই প্রশ্ন তারা রাখছেন। আমরাও আসলে অপেক্ষায় রয়েছি। চিকিৎসকরা তথ্য দিলে আমরা হয়তো বলতে পারবো নিশ্চিত করে যে বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে কিনা। ধন্যবাদ শাহেদুজ্জামান সাকিব। নিশ্চয়ই ফিরবো আমরা যদি নতুন তথ্য আপনার হাতে এসে পৌঁছায়। দর্শক সহকর্মী শাহেদুজ্জামান সাকিব ছিলেন এতক্ষণ এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। চিকিৎসার জন্য আবারও দেশের বাইরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সাথে এখনও লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। এর কি প্রভাব পড়বে রাজনীতিতে? একজন গবেষক মনে করেন খালেদা জিয়ার অনুপস্থিতিতে কিছুটা সমস্যা হতে পারে রাজনীতিতে, যদিও গবেষক ও নেতারা মনে করেন সে ধকল কাটাতে তারেক রহমান বড় ভূমিকা রাখবেন। সুফিয়ান ফারাবির প্রতিবেদন। প্রভু নয় বন্ধু চায় বাংলাদেশ, আপোষহীনতার এমন ঘোষণা যার কণ্ঠে ছিল দীর্ঘ ৪৫ বছরেরও বেশি সময়, যাকে দেখে একবার সালাম জানাতে গাড়ি বহরের সামনে জড়ো হতো লক্ষ মানুষ। কারাবরণ করেও যিনি দেখেছেন শুধু বাংলাদেশের স্বার্থ, তিনি আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। নানাবিধ অসুস্থতায় কাতর তার দেহ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 7 ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য নেওয়া হতে পারে যুক্তরাজ্যে।
এর আগেও কয়েকবার চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে এতটা নাজুক ছিল না তার স্বাস্থ্য। তাই রাজনৈতিক মহলে প্রশ্ন, খালেদা জিয়ার অনুপস্থিতি কি দেশ ও বিএনপির রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে? জিয়াউর রহমানের উপর পিএইচডি ডিগ্রি লাভ করা ও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে একাধিক গ্রন্থের এই লেখকের মতে রাজনীতিতে কিছুটা প্রভাব পড়বে এটা অস্বীকারের সুযোগ নেই। এই যে অসুস্থতা বা এই ক্রিটিক্যাল অবস্থাটি আমাদের বাংলাদেশ রাষ্ট্রের জন্য, বিএনপির জন্য একটি ট্রানজিশনাল পিরিয়ড বা একটা অন্তর্বর্তীকালীন সময় তৈরি করেছে, যেটি স্বস্তিকর নয়, অস্বস্তির, অশান্তির এবং খুব কষ্টের সময়। তবে ৮ বছর ধরে রাজনীতিতে তারেক রহমানের শক্ত উপস্থিতি দলটিকে বড় ধরনের ঝুঁকি থেকে বাঁচাবে বলেও মনে করেন তিনি। বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পরে যেভাবে তারেক রহমানের উপর নেতৃত্ব বর্তেছে এবং গেল কয়েক বছর ধরে তিনি নেতৃত্বের যে ধারাবাহিকতা, যে উত্তরাধিকার যেভাবে পরিচালনা করেছেন, সেটি মোটামুটিভাবে স্বস্তির। এখন হঠাৎ করেই বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি হয়তো কষ্টকর হবে, কিন্তু সেই কষ্টকে সামলে নেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে বলেই আমি বিশ্বাস করি। বিএনপির তৃণমূল নেতাদের সাথে সম্পর্ক তৈরি করেই রাজনীতি শুরু করেন তারেক রহমান। এই বিশেষ কারণেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর অগাধ আস্থা দলটির নেতাদের। ছেলে তারেক রহমান সাহেব অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে মানুষের পাশে থেকে দল পরিচালনা করছেন। সুতরাং আমাদের নেত্রী বিদেশে কয়েকদিনের জন্য চিকিৎসার জন্য গেলে দলের কোনো একটা বিপরীত কোনো কিছু হবে বলে আমি বিশ্বাস করি না। কেননা আগেও আমাদের নেত্রী অনেকবার দেশের বাইরে চিকিৎসার জন্য গেছেন এবং ইনশাল্লাহ সুস্থ হয়ে ফিরে এসছেন। আমি আশা করতেছি এইবারও উনি সুস্থ হয়ে ফিরে আসবেন আমাদের মাঝে। এই ১৭ বছরে দেখেন যে একটা নেতাকর্মী আপনার অন্য কোনো দলে গেছে। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বের উপর শতভাগ আস্থা আছে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর। এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই বলেও জানান তিনি। একটি নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন করা সম্ভব হয়। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে সিলেটে সমমনা ইসলামী ৮ দলের বিভাগীয় সমাবেশ চলছে। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশে বিভাগের ৪১ উপজেলার নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নিচ্ছেন। সমাবেশে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সমাবেশকে ঘিরে জোটের লিয়াজ কমিটি ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশে সভাপতিত্ব করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। সমাবেশে বক্তব্য রাখবেন জামাত ইসলামের বর্তমান কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ জামাতে ইসলামীর আমির চরমোনাই পীর, বাংলাদেশ জামাতে ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ ৮ দলের অন্যান্য নেতারা। এদিকে সমাবেশকে সফল করতে সিলেট নগরীতে একাধিক সভা সমাবেশ ও প্রচার মিছিল করেছেন ৮ দলের নেতাকর্মীরা। এছাড়াও সিলেট বিভাগের প্রতিটি উপজেলায় প্রচার মিছিল, লিফলেট বিতরণ সহ পৃথক কর্মসূচি পালন করেছেন আয়োজকরা। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে সিলেটে সমমনা ইসলামী ৮ দলের বিভাগীয় সমাবেশ চলছে। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশে বিভাগের ৪১ উপজেলার নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নিচ্ছেন। এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু। মিঠু, আলিয়া মাদ্রাসায় সমর্থকদের উপস্থিতি কেমন দেখছেন এবং একই সাথে সমাবেশকে ঘিরে কি কার্যক্রম চলছে এই মুহূর্তে? এই মুহূর্তে আসলে সমাবেশে দলে দলে যে ইসলামী সমমনা ৮ দলের নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এই মাঠে জড়ো হচ্ছেন। এই স্টেজেও কিন্তু স্থানীয় নেতাকর্মীরা যারা আছেন এই ৮ দলে তারা বক্তব্য রাখছেন। তাদের যে দাবি যে জুলাই সনদের বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচন এবং হচ্ছে যে সিলেটের যে নেতারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে বলা হচ্ছে যে প্রতিটা দলে ৮ দলের কেন্দ্রীয় নেতারা এই সমাবেশে বক্তব্য রাখবেন। সিলেট বিভাগের যে ৪১টি উপজেলা আছে সেই ৪১টি উপজেলার নেতাকর্মীরা কিন্তু এই আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হচ্ছেন। তাদের যে ৫ দফা দাবি, জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতি এবং
এই যে নির্বাচনকে ঘিরে যে ষড়যন্ত্র হচ্ছে, তারা বলছেন যে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার একটা ষড়যন্ত্র চলছে, এইসব যেন না হয় সেই আন্দোলনটা তারা করে যাচ্ছেন। আজকে হচ্ছে গিয়ে যে সিলেটে তাদের সর্বশেষ বিভাগীয় সমাবেশ, 8টি বিভাগে কিন্তু এই সমাবেশটি হয়েছে এবং আজকে শেষ বিভাগীয় সমাবেশ সিলেটে। আপনাকে জেনে রাখি যে সকাল থেকে এই আলিয়া মাদ্রাসার মাঠে মিছিল সহকারে বিভিন্ন এই যে 8টি দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে এইবারে নির্বাচনে, আগামী যে নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ইসলামী দলগুলোর মধ্যে আস্থা রাখবেন বলে তারা আশা করছেন। এই সমাবেশকে ঘিরে কিন্তু আজকে নিরাপত্তা বাহিনীরা কঠোর ব্যবস্থা নিয়েছেন। চারদিকে আমরা প্রচুর পরিমাণে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের এখানে দেখেছি এবং আজকে সমাবেশে যে 8টি দল, ইসলামী সমাবেশ 8টি দলের যে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিবেন। কিছুক্ষণের মধ্যে বলা হচ্ছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু আজকে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আসলে যে দলগুলোর প্রতিটা বক্তারাই কিন্তু তারা বলছেন যে আগামী যে নির্বাচন হবে, এই নির্বাচনে যে ইসলামী দলগুলো আছে তাদের উপর জনগণের আস্থা আছে এবং তারা আগামীতে নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনার জন্য আসতে চান এবং বাংলাদেশের মানুষকে সেবা দিতে চান। সিলেট থেকে ছিল আমার কাছে সর্বশেষ। মিঠু, নিশ্চয়ই আমরা পরবর্তীতে ফিরবো এই সমাবেশের খবর জানবার জন্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বে বিএনপি নির্বাচনে যাবে। দুপুরে বনানীতে সাংবাদিকদের তিনি বলেন ডক্টর জুবাইদুর রহমান রাজনীতিতে আসবেন কিনা তা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ সময় খুব শীঘ্রই জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। যারা আলোচনা করছে তারা আলোচনার মধ্যে থাক, আর আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে এবং ওনার বাংলাদেশে যে পরিকল্পনা আছে সবগুলো ভালোভাবে এগুলো পরিকল্পনাগুলো সব দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি। সুতরাং উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন। আর যারা গুঞ্জন করছেন তাদেরকে গুঞ্জন করতে দেন, অসুবিধা নেই। বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা তৈরিতে তরুণরা বড় ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। শনিবার বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের সাথে মতবিনিময়কালে তিনি কথা বলেন। বনের সাথে অর্থনৈতিক অঞ্চলেরও প্রয়োজন, তাই এই দুইয়ের মধ্যে সমন্বয় করার তাগিদ দেন উপদেষ্টা। সেই সাথে বন্যপ্রাণী ধ্বংসকারীদের শাস্তির আওতায় আনতে হবে বলেও জানান তিনি। শহরে বনায়নের জন্য বন বিভাগকে দায়িত্ব দিতে হবে বলেও মত দেন পরিবেশ উপদেষ্টা। এর আগে সকালে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। কাজ করেন সেই তরুণ প্রজন্মের সংগঠনগুলো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কারণ মনে রাখবেন আপনারা কিন্তু সংখ্যায় বেশি না, কিন্তু যারা বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস করতে চায় তাদের ইকোনমিক আর্গুমেন্ট, তাদের অর্থনৈতিক যুক্তি মানুষের কাছে তারা খুব সহজে তুলে ধরতে পারে। রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 7 জন সহ মোট 8 জন দগ্ধ হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতরা জানান শনিবার ভোর 4:30টার দিকে আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের পাশে সরকারি স্টাফ কোয়ার্টারে আগুনের এই ঘটনা ঘটে। এতে মোহাম্মদ আব্দুল জলিল মিয়া, তার স্ত্রী আনেজা বেগম, ছেলে আসিফ, সাকিব, আসিফের স্ত্রী মনিরা, আব্দুল জলিলের নাতনি ইভা ও ঈশা দগ্ধ হন। এই ঘটনায় কলোনিতে থাকা আরও একজন দগ্ধ হয়েছেন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আগুনে দগ্ধ আসিফ ও সাকিব জানান সকালে আনেজা বেগম রান্না করতে গিয়ে ম্যাচের কাঠি জ্বালানোর সাথে সাথে টিন শেড বাসাটিতে বিকট বিস্ফোরণে আগুন লেগে যায়। আমরা যখন ভোর 5টার সময় ঘুমাইতেছিলাম, রাতে তো সবাই ঘুমাই থাকে, তো ওই সময় ঘুমাইতেছিলাম, আমার আম্মু সকালবেলা উঠে রান্না করে, তো রান্না করতেছিল, তো ওই সময় হঠাৎ করে পাইপলাইন ব্লাস্ট হয়ে আগুন ধরে যায়। 7 জন আমরা, 2 রুমে। বাচ্চা আছে, ছোট বাচ্চা? হ্যাঁ, 2টা ছোট বাচ্চা আছে, জমজ। কত বয়স? 5 বছর, 2 জমজ। আমার আব্বু আম্মু, আমার বিশেষ করে আমার আম্মু একটু ক্রিটিক্যাল অবস্থা, সে অপারেশন থিয়েটারে। আরো কয়েকবার হয়েছিল, আরো কয়েকবার মানে বাইরে বলছিলাম, কিন্তু উনি ঠিক করে দেয় নাই। উনি অনেক কিপটা লোক, ঘরের বিষয় কিছু বললে ঠিকই করেন। আমরা কয়েকবার নিজেরা টাকা দিয়ে ঠিক করছিলাম, কিন্তু এইবার আমরা আর বুঝতে পারি নাই, বুঝলে আমরা আগেই ঠিক করে নিতাম। আমার বাইশটার বউ, সে গর্ভবতী, উনি আছে গাইনি বিভাগে, ওনার ট্রিটমেন্ট চলতেছে।
বন্ধ হতে যাওয়া 9 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের 4টি শেয়ারের দর নেমেছে 1 টাকার নিচে, যে তালিকায় সবার নিচে পিপলস লিজিং। বৃহস্পতিবার যা হাত বদল হয় মাত্র 56 পয়সায়। এছাড়া অন্য 4টি বেচাকেনা হয়েছে 1 টাকার কিছুটা উপরে। ডিএসসির তথ্য অনুযায়ী সব মিলিয়ে এ ধরনের অতি দুর্বল প্রতিষ্ঠান 10টি, যা দ্রুত বন্ধের পক্ষে সংশ্লিষ্টরা। মেজবাহ হাসানের রিপোর্ট। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাহক আস্থায় ছিল পিপলস লিজিং, কিন্তু আওয়ামী আমলে পিকে হালদার সহ একাধিক ব্যক্তির অনিয়ম দুর্নীতিতে এখন ডুবতে বসেছে কার্যক্রম। অবস্থা এতটাই শোচনীয় যে সবশেষ কোম্পানিটির প্রতিটি শেয়ার লেনদেন হয় মাত্র 54 পয়সায়, অথচ 1 বছর আগেও তা ছিল 3.25 টাকার উপরে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী বর্তমানে 1 টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানির সংখ্যা 4টি, যার সবগুলোই সম্প্রতি বন্ধের সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সভায়। পিপলস লিজিং এর বাইরে অন্য 3টি হল ফারিস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং। বাজার সংশ্লিষ্টদের মতে দ্রুত এসব বন্ধের সিদ্ধান্ত নেওয়া উচিত নিয়ন্ত্রক সংস্থার। সেগুলোর বিষয় এটা ডিএসসি ইনভেস্টিগেট করতে পারে, ইনকোয়ারি করতে পারে, করে কি সিচুয়েশনে কোম্পানিগুলো আছে একটা অডিট করতে পারে, করে জনগণকে বিনিয়োগকারীদেরকে জানান দেয়া যে ভাই এই কোম্পানিগুলোর এই সিচুয়েশন, এবং সেখানে ডিএসসি কি পদক্ষেপ নিতে পারে সেই সকল কোম্পানির জন্য, সেইগুলো একটা স্পষ্টীকরণ ঢাকা স্টক এক্সচেঞ্জকে করতে হবে। ডিএসসির তথ্য বলছে 1 টাকার কিছুটা উপরে লেনদেন হওয়া শেয়ারের সংখ্যা 6টি। এর মধ্যে জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, বিআইএফসি ও ফাস্ট ফাইন্যান্স আছে বন্ধের তালিকায়। মূলত সম্পদের বিপরীতে কয়েক গুণ বেশি ঋণ, অনিয়ম, লুটপাট আর অব্যবস্থাপনার কারণে দুর্দশায় পড়েছে এসব প্রতিষ্ঠান। গত 10 বছরে শোষিত হয়েছে সেটা জানে, সবাই জানে। পিপলস লিজিং আরো কি আছে না, ওই কি ফিকে হাওলাদারটা নিয়ে গেছে না, ওগুলো তো কিছু আছে। এগুলো 1/3 হয়েছে, 10 টাকার শেয়ার 1/3 বা 2 টাকা 3 টাকা শেয়ার। তার জুয়াটা যেন না খেলে। এখানে কোনো সিরিয়াল ট্রেডিং হচ্ছে কিনা বা এখানে কোনো পরিকল্পিতভাবে কেউ কিছু করছে কিনা, তো এটার জন্য নিয়ন্ত্রক সংস্থা আছে। নিয়ন্ত্রক সংস্থা এই জিনিসটা অবশ্যই দেখা উচিত। আর সাধারণ বিনিয়োগকারীকে আসলে সুপার নর্মাল গ্রোথ বা প্রফিট প্ল্যান থাকলেও দিন শেষে যদি প্রফিটের চেয়ে ইকুইটি থ্রেটে পড়ে, ইকুইটির দিকে কনসেন্ট্রেট করা উচিত। বর্তমান লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে জেড ক্যাটাগরি বা মন্দ শেয়ার আছে 101টি। মিসবাহ হাসান, 71, ঢাকা। ঐতিহাসিক স্বৈরাচার পতন দিবস আজ। 1990 সালের এই দিনে প্রবল গণ আন্দোলনের মুখে পতন ঘটে স্বৈরাচার শাসক হোসেন মোহাম্মদ এরশাদের। অবস্থান ঘটে দীর্ঘ 9 বছরের স্বৈর শাসনের, মুক্তি পায় গণতন্ত্র। রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে। 1982 সালের 24 মার্চ তৎকালীন সেনাপ্রধান এইচ.এম. এরশাদ সামরিক আইন জারির মাধ্যমে ক্ষমতা দখল করেন। আওয়ামী লীগ, বিএনপি ও বামপন্থী দলগুলো একটানা এরশাদ বিরোধী আন্দোলন চালিয়ে যায়। কোনো জোটে না থাকলেও এরশাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ ছিল জামায়াতে ইসলামীরও। দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রাণ হারান নূর হোসেন, ডক্টর মিলন সেলিম, দেলোয়ার তাজুল সহ অনেকেই। এরশাদ পতনের পর 1991 সালে নির্বাচনে জয়ী হয়ে খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সহ 8 বিভাগীয় শহরে কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা হয়েছে 11টা থেকে 12:30 পর্যন্ত। এমসিকিউ এবং লিখিত দুইভাবেই হয়েছে এই পরীক্ষা। এবার বাণিজ্য অনুষদে 9টি বিভাগের প্রতি আসনে লড়ছেন 33 শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে উপাচার্য জানিয়েছেন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে ভর্তি পরীক্ষা। সুমন মাহমুদের প্রতিবেদন। বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের পড়ার পছন্দের তালিকায় শীর্ষ পছন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ। চলতি শিক্ষাবর্ষে স্নাতক স্তরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভাগীয় শহরগুলোর কেন্দ্রে হয়েছে ভর্তি পরীক্ষা। প্রতি আসনের বিপরীতে 33 জন করে প্রতিদ্বন্দ্বী। 11টা থেকে 12:30 পর্যন্ত হয়েছে ভর্তি পরীক্ষা। যেরকম ভেবেছিলাম তার চেয়ে অনেকটা ভালো। প্রশ্নের প্যাটার্ন মোটামুটি ভালো ছিল, এতটা ইজি ছিল এরকমও না, বা এতটা হার্ড ছিল এরকমও না। ইংলিশটা মোটামুটি ভালো ইজি আসছে, বাট অ্যাকাউন্টিংটা একটু হার্ড হয়েছে। পরীক্ষার প্রস্তুতি মোটামুটি ভালোই ছিল এবং পরীক্ষার প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে, মানে খুব বেশি কঠিনও না আবার খুব বেশি সহজও না। আমার মেয়েকে নিয়ে এসেছি এবং এখানে ম্যানেজমেন্ট সবকিছু অনেক সুন্দর ছিল, ক্লিয়ার ছিল, তারা যথেষ্ট হেল্প করেছে। এত বড় একটা প্ল্যাটফর্মে ওর মানে পার্টিসিপেট করাটাই আমি মনে করেছি মুখ্য। সেই অনুযায়ী যতটুকু সাপোর্ট দেওয়া পসিবল হয়েছে
দিয়েছি। তারা কোন ফ্যাকাল্টিতে যাবে বা কোন ইয়াতে তাদের সিট পড়ছে, এগুলি খুব ভালো ওয়েল মেনটেন করছে তারা। ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি জানিয়েছেন, এ বছরের ভর্তি পরীক্ষায় কোনো জাল জালিয়াতির খবর পাওয়া যায়নি। ঢাকা বিভাগ সহ আমাদের মোট 5টি বিভাগে এই আয়োজন হয়েছে। ঢাকাতে 59টি কেন্দ্র আছে এবং এর বাইরে খুলনা, রাজশাহী, চিটাগং এবং রংপুর এই 4টি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র আছে। আমরা শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা করে বিকেন্দ্রীভূত ব্যবস্থায় এই ভর্তি পরীক্ষার আয়োজন করেছি। ভর্তি পরীক্ষা ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা, নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। স্বেচ্ছাশ্রমে ভর্তি ইচ্ছু নানা বিষয়ে সহায়তা করতেও দেখা গেছে ছাত্র সংগঠনের নেতাকর্মীদের। সুমন মাহমুদ, ৭১, ঢাকা। ভূমিকম্পের পর ঝুঁকিপূর্ণ খুলনার পুরাতন জেলা কারাগার থেকে বন্দীদের নতুন কারাগারে সরিয়ে নিয়েছে কারা কর্তৃপক্ষ। বন্দীদের পাশাপাশি ব্যারাকগুলো অতি গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ হওয়ায় কারারক্ষীদেরও সরিয়ে নেওয়া হচ্ছে। কারা কর্তৃপক্ষ বলছে ১১৩ বছরের পুরনো কারাগারের প্রতিটি ভবন ঝুঁকিপূর্ণ। এদিকে পুরাতন কারাগার সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গণপূর্তকে চিঠি দিয়েছে খুলনার জেল সুপার। বিস্তারিত কনক রহমানের প্রতিবেদন। ২১শে নভেম্বর ভূমিকম্পের পর বন্দীদের সুরক্ষায় খুলনার পুরাতন কারাগার থেকে নতুন কারাগারে স্থানান্তরের কাজ শুরু করে কারা কর্তৃপক্ষ। গেল 2 সপ্তাহে নতুন কারাগারে ৯১২ জন হাজতি ও কয়েদিকে সরিয়ে নেওয়া হয়েছে। কারা কর্তৃপক্ষ আরও জানায়, কারাগারের ভেতর ছোট বড় প্রায় সব অবকাঠামোই জীর্ণশীর্ণ। একাধিক কক্ষের পলেস্তরা খসে দেখা যাচ্ছে লোহার রড, ভাঙাচোরা জানালা দরজা। ভবনগুলোর বাইরের চিত্র আরও ভয়াবহ। এরকম কোন সময় ভেঙে পড়ে, সবাই ভয় করছে, ভয়তে সবাই মানে লাফাই দিয়ে ফেলি পারছে না। বহুত দেয়ারিং ঝুঁকে পড়ল, এই যে ভূমিকম্প হয়েছিল ভয় লেগে গেছিল যে ভাঙে না পড়ে যায়। এমনকি গাছের মোটা শিকড় প্রবেশ করেছে কারারক্ষীদের ব্যারাকের প্রতিটি কক্ষেই। কিন্তু উপায় না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে তাদের থাকতে হচ্ছে। এমনকি জেল সুপারও দাপ্তরিক কাজ সারেন ঝুঁকিপূর্ণ কক্ষে। সবশেষ কবে ভবনগুলো সংস্কার হয়েছিল জানা নেই কারারক্ষীদের। 3 বার মানে বিল্ডিংটা একবার এরাম দুললো, একবার এরাম হয়ে দাঁড়াই গেল। তা আমি ভাবছি হয়তো বিল্ডিংটা আসলে এখনই মনে হয় পড়ে যাবে। আমার বেডের উপরে মানে নিরাপত্তার জন্য কাপড় টাঙায় রাখতে হয়েছে, যে কখন যেন প্লাস্টার খুলে আমার নিজের মাথার উপরেই পড়তে পারে। ভূমিকম্পে যেভাবে আতঙ্ক ছড়িয়েছে, ভবন সংস্কার ছাড়া সেই আতঙ্ক সহসা যাচ্ছে না বলে জানান জেল সুপার। আমরা গণপূর্তের সাথে যোগাযোগ করতেছি যে আমাদের বিল্ডিংয়ে কোনো ক্ষতি হয়েছে কিনা, এইটা তার পরিচয়ের সঙ্গে একটা রিপোর্ট দেওয়ার জন্য। তারপর আমরা এই শিফটিং করতেছি এবং যেই আমাদের রূপসা ভবনটা সাইডতলা, এটা আমাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়। এই বিদায় আমরা এই বিল্ডিংটা খালি করে বিভিন্ন ওয়ার্ডে দিয়ে দিয়েছি। খুলনা পুরাতন জেলা কারাগারে বর্তমানে বন্দী রয়েছেন 259 জন। ভৈরব নদ ঘেঁষে 113 বছর আগে 1912 সালে নির্মাণ হয় কারাগারটি। কনক রহমান, ৭১, খুলনা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে গারো পাহাড়ের জেলা শেরপুরে। এই জেলায় 3টি সংসদীয় আসনে পুরুষদের চেয়ে নারী ভোটার বেশি। ভোট নিয়ে ভাবছেন তারাও। বিপুল সংখ্যক এই জনগোষ্ঠী তাই নির্বাচনের পর নারীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান আর শিক্ষা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পাহাড়ি নারীদের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন চান। শেরপুরে নারীদের নির্বাচনী ভাবনা নিয়ে শাকিল মুরাদের তথ্যছবিতে বিস্তারিত। আসন্ন নির্বাচনের হাওয়া বইছে গারো পাহাড়ের জেলা শেরপুরে। নারীদের মাঝেও ছড়িয়েছে নির্বাচনী আমেজ। 52টি ইউনিয়ন, 4টি পৌরসভা নিয়ে শেরপুরে 3টি সংসদীয় আসনে এবার পুরুষের তুলনায় নারী ভোটার বেশি। নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে নারীদের প্রধান চাওয়া নিরাপত্তা, পাশাপাশি স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান আর শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চান নারীরা। চান পাহাড়ি নারীদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতির বাস্তবায়ন। মেয়েরাও পিছনে, কোনো বিষয় এখন বর্তমানে মেয়েরা পিছনে। তো আমাদের আরেকটু সুযোগ দিলে, আমাদের আরেকটু স্বাধীনতা বা নিরাপত্তার সুযোগটা দিলে মেয়েরা আরো অনেক দূর আগে যাবে। আমাদের এটাই প্রত্যাশা যে আমাদের যেই এবার প্রার্থী হোক বা যেই আসুক, আমাদের মেয়েদের এই বিষয়গুলো যাতে লক্ষ্য করা। একজন নারী যদি আসে তাহলে নারীদের সমস্যা বুঝতে পারবে, তাদের সমস্যাগুলোকে জানার চেষ্টা করবে এবং কি নারীদের জন্য অনেক কিছু করবে। সামাজিক, পারিবারিক সব ক্ষেত্রে যেন সব ধরনের অ্যাবিউজ
হ্রাস করা হয়, এর জন্য যেন সঠিক স্টেপ নেওয়া হয়। এইবারই প্রথম আমরা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় আমরা ভোট দিতে পারবো। সেক্ষেত্রে আমরা চাবো যে শেরপুরে ভালো কেউ আসুক, যে শেরপুরের উন্নত করবে এবং শেরপুরকে আরো এগিয়ে নিয়ে যাবে। এবারে নির্বাচনে যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়ার কথা জানান নারী ভোটাররা। এলাকার উন্নয়নের পাশাপাশি নারীদের উন্নয়নে কাজ করবে এমন প্রতিনিধি চান তারা। শেরপুর জেলা একটা অনুন্নত জেলার মধ্যে একটি, যেখানে কোনো মেডিকেল কলেজ নেই, কোনো বিশ্ববিদ্যালয় নেই, হাসপাতাল আছে তাও নোংরা, অপরিচ্ছন্ন। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ওদের অধিকারটা, প্রাপ্য যে অধিকারটা, সেটা ওদেরকে বুঝিয়ে দিতে হবে। নারীদের জন্য তেমন কোনো উন্নয়ন করা হয়নি, যেমন মেডিকেল কলেজ নাই, হসপিটাল নাই, সড়ক ব্যবস্থার উন্নয়ন নাই। নারী পুরুষ সমতা কাগজে থাকলেও বাস্তবে নেই, তাই পিছিয়ে পড়া নারীদের সাথে নিয়ে একসাথে কাজ করার দাবি নারী নেত্রীদের। এই সংসদের কাছে প্রত্যাশা থাকবে নারী এবং পুরুষের সমতা মিলে যে যে কাজ করতে পারে, বিশেষ করে নারীরা, তাদেরকে সেইভাবে কর্মক্ষম তৈরি করা। তাহলে আমাদের সোনার বাংলা হবে, তাহলে আমাদের স্বনির্ভর বাংলাদেশ হবে, তাহলে আমরা আন্তর্জাতিক বিশ্ববাজারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। শেরপুরে 3টি আসনে মোট ভোটার 12,84,383 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 6,49,156 জন। মনিরা কাজরি, ৭১। সামনে নির্বাচন হবে আদর্শ নির্বাচন, যেখানে কারো কোনো অভিযোগ থাকবে না, সেই লক্ষ্যেই এগুচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা বাড়ানোর লক্ষ্যে চীনের সহযোগিতায় নীলফামারীতে শীঘ্রই 1 শয্যা বিশিষ্ট একটি রেফারেল হাসপাতাল তৈরি করা হবে। হাসপাতাল তৈরির জন্য ইতিমধ্যে জায়গাও নির্ধারণ করা হয়েছে। দ্রুত হাসপাতালটি হবে বলেও জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, কর্মসংস্থান সহ রংপুরে যেসব সমস্যা আছে তা গুরুত্বের সাথে দেখা হবে। 4 দিনের সফরে রংপুর ও নীলফামারী গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনের কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার। একটা সুখবর যেটা আছে, গ্রেটার রংপুর মানে আপনার একটি রেফারেল হসপিটাল তৈরি হবে আপনার নীলফামারী জেলায়। জায়গা অলরেডি পাওয়া গেছে এবং সেটা নির্দিষ্ট করা হয়েছে। চাইনিজটা তৈরি করবে, চাইনিজ ডাক্তাররা প্রথমে কাজ করবে, তারপরে পর্যায়ক্রমে এটা আমাদের ডাক্তারদের হ্যান্ড ওভার করবে।